স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসলিম। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশের শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা এবং কর্মমুখী শিক্ষা না থাকা সহ বেশ কিছু কারণে বেকারত্ব বেড়েছে আশঙ্কাজনক হারে। গেল কয়েক মাসে বিনিয়োগ থমকে যাওয়াকেও বেকারত্বের অন্যতম কারণ মনে করছেন বিশ্লেষকরা। রাসেল মাহমুদ, হাতে সনদ, চোখের স্বপ্ন, পড়াশোনা শেষ করেও পা রাখতে পারেননি কর্মজীবনে। 2018 সালে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এরপর বিভিন্ন জায়গায় জবের জন্য ট্রাই করি, যেখানে আত্মীয়করণ করা হয়, সঠিক মেধার মূল্যায়ন করা হয় না, যার কারণে আমি অনেক দিন ট্রাই করার পর থেকে আমি এখন আর জবের জন্য ট্রাই করি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কাজের ইচ্ছা এবং প্রস্তুতি থাকা সত্ত্বেও যারা 7 দিনে 1 ঘন্টাও কোনো কাজ করেননি তারাই বেকার। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে জীবন ধারণ অসম্ভব। এই জটিল হিসেবে দেশে বেকার সংখ্যা প্রায় 27 লাখ। তাই চাকরির হাহাকার শুধু পরিসংখ্যানই নয়, একটি প্রজন্মের দৈনন্দিন বাস্তবতা। আমি তো সরকার চাকরি আসে ছেড়ে দিচ্ছি একবার, মানে এতগুলো ভাইবা দেওয়ার পরেও যদি চাকরি না হয় সেক্ষেত্রে তো আর ভাইবা দিয়ে তো লাভ নেই। আমি 100-200 ভাইবা দিলেও আমার চাকরি হবে না, যেখানে স্বজন প্রীতি বা এগুলো থাকে। উদ্যোক্তারা জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। শিক্ষিত যুবকদের মধ্যেও আছে দক্ষতার অভাব। সে পুস্তকগত বিদ্যা নিয়ে আসতেছে, কিন্তু যখন সে আমাদের এখানে ডিরেক্টলি এসে মার্কেটে মুভ করতেছে তার ওই প্র্যাকটিক্যাল নলেজের জায়গাটাতে একটা ল্যাপস পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যারা চাকরিদাতা, যদি সে খুব একটা স্কেল আপ করতে না পারে আমরাও একটু ডিমোটিভেট হই। শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শিল্প খাতে বড় আঘাত এসেছে, যাকে বেকারত্ব বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন এই গবেষক। জব মার্কেট দেশের ভিতরে এবং দেশের বাইরে কী ধরনের দক্ষতা ডিমান্ড করে সেটা বিবেচনা রেখে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কখনোই সাজানোর চেষ্টা করিনি। বা যত দ্রুত সম্ভব আমাদের একটা স্ট্যাবিলিটির দিকে এগোতে হবে। আমি যেটাকে বলছি একটু পলিটিক্যাল স্ট্যাবিলিটি। এছাড়াও রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট এবং দেশি বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। বা কর্মসংস্থানের ক্ষেত্রে যদি বিনিয়োগের একটা ইতিবাচক ধারা ধরে রাখতে চাই তাহলে নির্বাচনটা আসলে খুব সবচেয়ে বড় এই ক্ষেত্রে একটি নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের বিনিয়োগ হয় না। এটা অভ্যন্তরীণ বিনিয়োগ বলি বা বিদেশি বিনিয়োগ বলি। প্রতিকারে দ্রুতই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ তার। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহার টানা 10 দিন ছুটির আগে আজও খোলা সরকারি বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান। স্বাভাবিক সময়ের মতোই সকাল 9টা থেকে 5টা অফিস করছেন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এদিন দেশের সব ব্যাংক ও শেয়ার বাজার খোলা। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই পৃথকভাবে একই সিদ্ধান্ত নেয় সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলছে। একই সঙ্গে শেয়ার বাজারেও অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন চালু রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সহ অধস্তন সব আদালতে এদিন দাপ্তরিক ও বিচার কাজ চলছে প্রতিদিনের ন্যায়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা 10 দিনের ছুটি কার্যকর হবে 5 থেকে 14 জুন পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার প্রতিবাদে টানা কর্মবিরতি পালন করছে প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারীরা। সেই সাথে আজ কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরমণি। মনি, কি বলছেন কর্মবিরতিতে থাকা কর্মকর্তা কর্মচারীরা? বিস্তারিত জানাবেন আমাদের। তারা এই যে সকাল থেকে তারা এসেছেন রাজস্ব ভবনে, এই জায়গায় তারা সমবেত হচ্ছেন। মূলত আপনি যেমনটি বলছিলেন যে এই আজকে রাজস্ব কর্মকর্তারা কর্মবিরতি দিয়ে তারা মূলত যে ফিল্ড অফিসগুলো আছে সেই ফিল্ড অফিসগুলো থেকে তারা এইখানে এসেছেন। আগারগাঁয়ে তাদের যে প্রধান অফিস, প্রধান কার্যালয়, সেখানে এসেছেন, সমবেত হয়েছে। এখানে আসার উদ্দেশ্য আজকে মূলত তারা এখানে এনবিআর চেয়ারম্যানের আসার কথা ছিল, একটি মিটিং ছিল 9:30টায় এই যে রাজস্ব ভবনে। তো ওই মিটিংটিকে প্রতিহত করতে, অর্থাৎ রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে তারা এখানে ঢুকতে দিবেন না, তারা এইটা প্রতিহত করতেই মূলত এখানে সমবেত হয়েছেন। এটা তারা আগেই এই কর্মসূচি তারা ঘোষণা দিয়েছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে তারা মূলত এখানে এসেছেন। রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে তারা এখানে ঢুকতে দিবেন না।
তবে আমরা জেনেছি যে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আসেনি, মিটিংটি হয়নি। এইখান থেকে যারা আন্দোলনরত কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা যে প্রেস বিজ্ঞপ্তিতে সেখানে যা বলা হয়েছে তাতে তারা সন্তুষ্ট না, এবং তারা সেটিকে প্রত্যাখ্যান করেছেন রাজস্ব কর্মকর্তারা, আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা, এবং তারা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন। আজকে বিকেল 4টার পরে তারা একটি প্রেস ব্রিফিং করবেন। তারা প্রেস ব্রিফিং করে পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেবেন সেটি আমাদেরকে জানাবেন। আপনাকে জানিয়ে রেখি যে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় যে প্রেস বিজ্ঞপ্তিটি দিয়েছিল সেখানে তারা উল্লেখ করেছে যে আপাতত রাজস্ব বোর্ড বিলুপ্ত হচ্ছে না, রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত থাকবে। যদিও অধ্যাদেশটি জারি হয়েছে, তবে এই যে রাজস্ব বোর্ডের কার্যক্রম চলবে সেটির কারণ হলো এই অর্থ মন্ত্রণালয় বলছে যে এটি করতে গেলে, এইসব বাস্তবায়ন করতে গেলে যে ধরনের আগে থেকে যে ধরনের কর্মসূচি নিতে হবে সেগুলো সময় সাপেক্ষ, তাই আপাতত তারা রাজস্ব বোর্ডের কার্যক্রমকে অব্যাহত রাখতে চায় অর্থ মন্ত্রণালয়। এবং আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা বলছেন তাদের আন্দোলনকে মূলত দমানোর জন্য এই ধরনের একটি কৌশল নিয়েছে সরকার। তো এই ছিল এখান থেকে ফারাহ। ধন্যবাদ মনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।